এই তরুণরা কারা? তরুণরা হলো একটা প্রতারিত প্রজন্ম এবং আমি মনে করি আমরা যারা সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের একদম সামনের সারিতে ছিলাম আমরাও অনেকটা সেই প্রতারিত প্রজন্মেরই একজন, যারা শহীদ জিহাদের লাশকে সামনে রেখে বাংলার মাটিতে একটা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শপথ নিয়েছিলাম। আমরা দেখলাম কি করে ক্ষমতায় গিয়ে ওই আন্দোলনের সাথীরাই শহীদের রক্তের শপথটা ভুলে গিয়েছিল এবং ৩ জোটের রূপরেখাকে পদদলিত করা হয়েছিল। বাংলাদেশে একটি অর্থবহ গণতান্ত্রিক ব্যবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ, বৈষম্যমুক্ত সমাজ, যার কথা বলতে বলতে আমরা গত 25টি বছর ক্লান্ত এবং যখন সংস্কারের কথা বলেছি লোকে হেসেছে। আজকে সংস্কার সংস্কার সংস্কার, আমরা যারা ক্যাম্পাসে দলীয় লেজুরবৃত্তি মুক্ত রাজনীতির কথা বলেছি লোকে হেসেছে যে এটি হয় না, কিন্তু এখন সেই কথাই সামনে আসছে। তো এখন মুখে বলা আর বাস্তবে তার প্রতিফলন ঘটানোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এরকম একটি পট পরিবর্তনের সময়কালে অনেক মিষ্টি কথা শোনা যায়, কারণ এই সুইট ওয়ার্ডসগুলো না বললে পরে সাময়িক আস্থাটাও অর্জন করা যায় না। আমরা এখন অনেকের মুখে অনেক সুইট ওয়ার্ড শুনছি, কিন্তু যখনই ক্ষমতায় যায় তখনই কিন্তু এই সুইট ওয়ার্ডসটা আর থাকে না। আমরা 10 টাকা কেজি চাউলের কথা শুনেছিলাম, আমরা ঘরে ঘরে বিদ্যুতের কথা শুনেছিলাম, ঘরে ঘরে চাকরির কথা শুনেছিলাম, বাংলাদেশ ইউরোপ হয়ে যাবে এরকম শুনেছিলাম, সিঙ্গাপুর হয়ে গেছে, বেকারত্ব দূর হবে শুনেছিলাম। কিন্তু আমরা আজকে কি দেখছি? তাহলে এই যে দীর্ঘদিনের অপরাজনীতির ফলে রাষ্ট্রটা হয়ে গিয়েছিল একটা দুর্বৃত্ত রাষ্ট্র। কেউ হয়তো অফিসিয়ালি বলে নাই, কিন্তু রাষ্ট্রটার চেহারা নিয়েছিল একটা দুর্বৃত্ত রাষ্ট্রের। আজকে যদি আবারও সেই দুর্বৃত্ত রাষ্ট্রের চেহারাটাই মানুষ দেখতে পায়, এই দখলের নামে, লুটপাটের নামে, যেটি আমার তরুণ বন্ধু অনেকটা ইন্ডিকেট করলো যে খালি পড়ে থাকলেও যদি সেখানে গিয়ে ওই দখলের রাজনীতি চলে তাহলে তো মানুষ হতাশ হবে, এবং যে হতাশার জায়গা থেকেই হলে একটা অবিশ্বাসের জায়গা ক্ষেত্র তৈরি হয়। আজকে যে সংস্কারের কথা বলা হয়েছে সেটি ছাড়া বাংলাদেশ সামনে এগুতে পারে না, এবং সেই সংস্কার এই আন্দোলনের সবচেয়ে কোর ডিমান্ড। যারা জীবন দিয়ে গিয়েছে হয়তো তাদের রক্ত, তাদের আত্মা এটাই হয়তো শুনতে চেয়েছে যে তাদের আত্মদানটা যেন বৃথা না যায়। কিন্তু আমরা কি দেখছি? আপনি দেখেন আমরা ক্রমাগতই অসহিষ্ণু হয়ে উঠছি। আমি একটি আইনজীবীদের একটি সম্মেলন থেকে আমি গতকাল ফিরেছি। আমি এয়ারপোর্টে নেমেই যে চিত্র দেখেছি, কোনো ধরনের কোনো ডিসিপ্লিন নাই। এবং এয়ারপোর্টে একটা বিদেশিরা যখন আমাদের দেশে আসবে তারা প্রথম কিন্তু পদার্পণ করবে আমাদের দেশের বিমানবন্দরে, অর্থাৎ প্রথম দর্শনেই প্রেমটার তৈরি হবে না এই দেশের প্রতি। প্রথম দর্শনেই এই দেশ সম্পর্কে বিদেশি বন্ধুদের বা যারা আমাদের দেশে বিনিয়োগ করতে চায়, যারা এই দেশের জন্য চাকরির বাজার তৈরি করতে চায়, যারা এই দেশের জন্য রেমিটেন্স আনার মতো রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে যেতে চায়, সেই মানুষগুলো যখন এই দেশে আসবে এই দেশ সম্পর্কে কি ইমপ্রেশন নিয়ে তারা ফিরে যাবে? আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত, আমাদের জন্য এই উদাহরণ তো মোটেই কাম্য ছিল না। এক সময়ে বিমানবন্দরে চাঁদাবাজি, দখল বাণিজ্য হয়েছে। আজকেও যদি ওই রকম কোনো একটা অপরাজনীতির ভ্রূণ দেখা যায় আমাদেরকে তো ভয় পেয়ে উঠতে হবে। আজকে যে সংস্কারের কথা আমরা বলছি, আমি তো মনে করি, এটা আমার একান্তই ব্যক্তিগত মত, যে সততা আসলে নিজের পরিবার থেকে আগে শুরু হয়। অর্থাৎ পরিবার, ব্যক্তি মানুষের সততার সমষ্টিগত ফলই কিন্তু রাষ্ট্রীয় সততা। রাজনৈতিক দলগুলোর ভেতরে যদি গণতন্ত্র না থাকে তারা দেশের মানুষকে, রাষ্ট্রকে কি গণতন্ত্র উপহার দেবে? এটা খুব সিম্পল ম্যাথমেটিক্স। একটা দলে যদি বছরের পর বছর ধরে, যুগের পরে যুগ ধরে একটা ব্যক্তিতন্ত্র, একটা গোষ্ঠীতন্ত্র বহাল থাকে, তাহলে কি হবে? ওই গোষ্ঠীর কাল্ট হবে ওই দল। অর্থাৎ ওই গোষ্ঠীকে রক্ষা করা, গোষ্ঠীর প্রশংসা করা, ওই গোষ্ঠীর স্তুতি গান গাওয়াটার নামই হবে রাজনীতি। এই রাজনীতি দেখতে দেখতে আমাদের, যাদেরকে আমরা জেনজি বলি, জুমার্স বলি, যারা আমাদের এই সংগ্রামের, এই আত্মদানের একটা সবচেয়ে অগ্রগামী অংশ, তাদের সামনে কিন্তু ওই গোষ্ঠীতন্ত্রটাই প্রধান হয়ে ওঠে। এবং আমরা কি দেখেছি? আমি অত্যন্ত বিনয়ের সাথে নাসির ভাইয়ের সাথে একটু দ্বিমত করব। তিনিও এক সময় আন্দোলনে সাফার করেছেন, জেল খেটেছেন, আমরাও সাফার করেছি।
আমরা এক অর্থে আমরা উভয়ই গণতন্ত্রের সৈনিক, কিন্তু আমাদের হয়তো দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। পার্থক্যের জায়গাটা হলো এই যে আমরা ফোকাস করছি কোনটা। মানুষ তো চোখে ঠুলি পরে বসে নাই। গত 14 বছর আপনি কোন কথাগুলো বেশি বলেছেন? আপনি অনেক কথাই বলেছেন, আপনি সংস্কার বলেছেন, আপনি গণতন্ত্র বলেছেন, আপনি রাতের ভোটের বিরুদ্ধে বলেছেন, ওকে, কিন্তু সবচেয়ে বেশি কোন কথাটা বলেছেন? মানুষ কিন্তু ওইটাই তার মনস্তত্ত্বে ধরে রাখবে। যারা সবচেয়ে বেশি সংস্কারের কথা বলেছে, মানুষ বলবে ইনারা সবচেয়ে বেশি সংস্কারের কথা বলেছে। আর যারা ব্যক্তির প্রশংসা গেয়েছে, বলছে এটা ব্যক্তি পূজারী দল। এই ব্যক্তি পূজারী দলের বাইরে এসে সমষ্টি পূজারী যে দল, জনতা পূজারী যে দল, সেই দল সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। এবং এই জন্য আমি মনে করি যে যদি এই সংস্কার না করা যায়, আবারও যদি গতানুগতিকতার বৃত্তে আমরা আবদ্ধ হয়ে যাই, তাহলে এই পরিবর্তনের কোনো মানে মানুষের মনে থাকবে না।